দর্শক, আমার সাথে আছেন ক্লোজ আপ ওয়ান খ্যাত তারকা কিশোর দাস, যার গান শুনলে আমরা কখনো এন্ড্রু কিশোর, আবার কখনো কুমার বিশ্বজিৎ কিংবা এরকম বেশ কিছু প্রিয় শিল্পীদের গানের আবহের মাঝেই ডুবে যাই। কিন্তু সবার যে গানের যে সৌন্দর্য সেটিকে ধারণ করে যিনি নিজের মৌলিকত্ব নিয়ে নিজের একটি আলাদা আবহ তৈরি করেছেন, আলাদা জগৎ তৈরি করেছেন কিশোর দাস। তার এই সময়কার কাজের ব্যস্ততা, সামনে ঈদ আসছে, সেই ঈদকে ঘিরে তার কাজের ব্যস্ততা, পুরো গল্পটাই আমরা তার কাছ থেকে শুনবো। কেমন আছেন? আমি বেশ ভালো আছি। আচ্ছা, একেবারে এই সময়টাতে যদি বলি, কুরবানির ঈদ আসছে সামনে, তো সেই ঈদের আগের যে একটা ব্যস্ততা থাকে বরাবরই, এবছর সেই ব্যস্ততাটা কেমন? কি কি কাজ করছেন? দুটো ম্যাগাজিন অনুষ্ঠানে কাজ করেছি, দুটোই আমাদের সবার প্রিয় হানিফ সংকেত ভাইয়ের। একটিতে গিয়েছি আমি এবং লিজা, গানটি লিখেছে রবিউল ইসলাম জীবন, এবং আরেকটি গান গিয়েছেন মনির খান, প্রখ্যাত কণ্ঠশিল্পী, এবং গানটি লিখেছেন আরেকজন অসম্ভব গুণী মানুষ, আমার অসম্ভব শ্রদ্ধার মানুষ, মোহাম্মদ রফিকুজ্জামান স্যার। তো দুটো গানই আমার টিউন করা, আমার টিউন কম্পোজিশন করা। আর হচ্ছে আমার চ্যানেল থেকে, আমার ইউটিউব ফেসবুক থেকে দুটো গান এসছে। একটা হচ্ছে আমার ফার্স্ট অ্যালবাম ছিল, অ্যালবামটার নাম ছিল নিখোঁজ সংবাদ। ওই গানটা একটা 2.0 ভার্সন, একটা নিউ ভার্সন, যেহেতু প্রথম অ্যালবামটা প্রায় 17 বছর আগের। তো এখন এটা নতুন করে অ্যারেঞ্জমেন্ট করে আমরা একটা ভিডিও করে ছাড়ছি। আর একটা গান হচ্ছে আমার আর লিজারি, এটাও আমার চ্যানেল থেকে আসবে। গানটা এই উপলক্ষেই আসবে। এই গানটির নাম হচ্ছে ও প্রিয় ভালোবাসা নিও। তো এটির একটি খুব বিউটিফুল একটা ভিডিও অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তো আশা করি গানগুলো সবার ভালো লাগবে। আচ্ছা, এই যদি আপনি বলছিলেন বেশ কিছু গানের প্রস্তুতি বা ইতিমধ্যে চলে এসেছে, আমি সেই গানের কথা ধরে একটু জানতে চাই যে এখন যে গান করছেন, পাশাপাশি এখন সিনেমাতেও আপনি প্লেব্যাক করেছেন অনেক। একটু আমি আগের গানের অবস্থা সম্পর্কে জানতে চাচ্ছি, যে আগের মিউজিক ইন্ডাস্ট্রিটা কেমন দেখতেন, আর সেখানে এখন নানা ধরনের প্রভাবক এসেছে, ডিজিটালাইজড হচ্ছে, নানা কিছু পরিবর্তন এসেছে। সেই জায়গায় এসে এই দুইটা সময়কে আপনি কিভাবে মূল্যায়ন করবেন বা কিভাবে ব্যাখ্যা করবেন? প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে। আগে যেমন আমার যখন ফার্স্ট অ্যালবাম এসেছিলো ওটা ক্যাসেটে এসেছিলো, তো আমার এখনও ভাবতে অবাক লাগে, ক্যাসেট ছিল, তারপর সিডি হলো। তো আমরা মনে হয় শেষ প্রজন্ম যারা ক্যাসেটের যুগটা একটু হলে পেয়েছে, একদম লাস্ট মোমেন্ট। তখন আসলে ক্যাসেটের যুগ শেষ প্রায়, মানে আমরা বলতে গেলে তেমন কিছুই পাইনি। বাট আফটার দ্যাট আমরা সিডির যুগটা পেয়েছি, সিডি ডিভিডির যুগটা, তখন মিউজিক ভিডিওর যে প্রচলনটা শুরু হলো। আফটার দ্যাট যেটা হলো, এখন ডিজিটালাইজেশনের যুগে এখন সিঙ্গেলস হচ্ছে। প্রথমে 12টা গান হতো, 10টা গান হতো, তারপর ইপি আসলো 3 গানের অ্যালবাম, তারপর ডুয়েট গানের অ্যালবাম আসলো, তারপর সোলো, এখন সিঙ্গেল হচ্ছে। তো এখন আসলে সিঙ্গেলস আকারে রিলিজ হচ্ছে। যেমন আমার রিসেন্ট কিছু সিঙ্গেলস রিলিজ হয়েছে, এর মধ্যে একটা গানচিল থেকে এসছে সবটা জুড়ে তুমি, তারপর ধ্রুব মিউজিক থেকে এসছে মিথ্যেবাদী নামে একটা গান। তারপর এখন এই ঈদও একটা আসার কথা ছিল, বাট আই এম নট শিওর যে অলরেডি এখন পর্যন্ত পারবো কি না। ওটা গানটার নাম হচ্ছে গহীন গাঙের জলে। এটা একটা ফোক প্যাটার্নের গান, এটাও ধ্রুব মিউজিক স্টেশন থেকে আসবে। সো এখন সিঙ্গেলস হচ্ছে। তো এখানে যেটা হয়, আগে এফোর্টটা অনেকগুলো গান নিয়ে একসাথে দেওয়া হতো, এখন বছরে হয়তো 2, 3, 4টা গান হয়। মানে যে কোনো আর্টিস্টেরই খুব বেশি গান হয় না, হওয়ার সুযোগ কম। বাট যে কাজগুলো হয় সে কাজগুলোর প্রতি আসলে কনসেন্ট্রেশনটা বলেন, বা সেই একটা কাজকে একটু অনন্যভাবে উপস্থাপন করার চেষ্টাটা ওটা একটু বেশি থাকে। এই যে আপনার গানের কথা বলছিলেন, আমি একটু সামগ্রিকভাবে জানতে চাই যে যদি বলি যে এখন বিভিন্ন ধরনের মাধ্যম এসেছে, সেই মাধ্যমে মিউজিক ইন্ডাস্ট্রির পরিবর্তন কতটা এসেছে, মানে সেখানে অর্থনৈতিক পরিবর্তনটা কত এসেছে, মানে আগের থেকে কি এখন আসলে বেশি এখানে আপনারা বা যারা মিউজিকের সাথে জড়িত তাদের কি আসলে এখন অবস্থানটা বেশি ভালো হয়েছে নাকি আগের থেকে কমেছে, এটা কি বলবেন? আসলে মিউজিকের যতগুলো মাধ্যম আছে, প্রায় মোটামুটি সবগুলো মাধ্যমে কাজ করি। সো সেক্ষেত্রে আমাদের আয়ের মূল উৎসটা হচ্ছে স্টেজ শো। যে স্টেজ শোতে আমাদের অর্থনৈতিক বিষয়টা ভালো থাকে। আর এখন আসলে গানের বিষয়টা হয় কি, গান যেহেতু কম হয়, সেহেতু গানটার সাথে অর্থ না, গানটা আসলে কতটুকু বেটার করা যায়, সেক্ষেত্রে যাই খরচ হোক বা যতগুলো মিউজিশিয়ানের সাথে কোলাবোরেশন করে কাজ করা যায়, এই দিকে থাকে, আপনার ধ্যান জ্ঞানটা থাকে। কেননা যদি রেকর্ডিংয়ের গানটা মানুষ শোনে বা শ্রোতাপ্রিয় হয়, তখন আসলে আমরা আমাদের যে অর্থনৈতিক বিষয়গুলো, ওগুলো আমরা স্টেজ থেকে আমরা কামাতে পারি। তো আমাদের লক্ষ্য থাকে আসলে একটা গান, আমার পার্সোনালি লক্ষ্য থাকে আমার একটা গান যেন মানুষের কাছে যায়। একটা গান যখন করি 100% এফোর্ট দিয়ে করার চেষ্টা করি, যেন শ্রোতাপ্রিয়তা পায় বা শ্রোতারা পছন্দ করেন। আর পয়সা কামানোটা আসলে আমার ওস্তাদ বলতেন যে
আমাদের ধর্মে আছে মা সরস্বতী হচ্ছে মিউজিক বা গুরু, পড়াশোনা বিদ্যার দেবী। তো উনি ঠিক থাকলে ওনার বোন লক্ষ্মী অটোমেটিক আসে। সো এটা শোনা কথা। যাই হোক, আমার কথা হচ্ছে যদি কাজটা ভালো হয় এটার আউটপুট অটোমেটিক আসবে, সেটা অর্থনৈতিকভাবে আসুক আর মানুষের ভালোবাসা থেকে আসুক। আমরা বেশ একদম রিসেন্ট যদি দেখে থাকি যে বেশ কিছু সিনেমার গান খুব জনপ্রিয় হয়েছে। বরবাদ, তার আগে ছিল তুফান, হাওয়া সিনেমার গান। তো একটু সেই ক্ষেত্রে যদি বলি, আপনার কি মনে হচ্ছে আসলে এখন কি সিনেমার গানের বাজারটা একটু এগিয়ে যাচ্ছে, বা নাকি সেখানে অন্য যে গানগুলো সেগুলো একটু, কোন জায়গাটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? বেসিক বিষয়টা হচ্ছে সিনেমা ইজ এ বিগ ভার্সন, এটা অনেক বড় বিষয়। একটা সিনেমার আয়ুষ্কাল 100 বছর হয়। সো সিনেমাতে অনেক কিছু ইনভলভ থাকে, নায়ক নায়িকা, কস্টিউম ডিজাইনার থেকে শুরু করে পুরা ডিরেকশন যিনি দেন, ড্যান্স ডিজাইনার থাকে, ড্যান্স ডিরেক্টর থাকেন, মিউজিক ডিরেক্টর থাকেন, আবার দেখা গেল কোনো একটা গানের মিক্সিং মাস্টারিং হচ্ছে দেশের বাইরে। তো সব কিছু মিলিয়ে আসলে সিনেমা ব্যাপারটা অনেক ভাস্ট একটা ব্যাপার। সো ওখানে যে প্রমোশনাল বিষয়গুলো থাকে সেগুলো অনেক জড়িত। যেমন আমি লাস্ট একটা চলচ্চিত্রে কাজ করেছিলাম, প্রহেলিকা চলচ্চিত্রে একটা সেমি ক্লাসিক গান করেছিলাম। এই ধরনের গান ইউজুয়ালি বাংলাদেশের সিনেমায় আগে অনেক হতো, এখন খুব একটা হয় না। বাট আমি বেশ প্রশংসা পেয়েছি। আসলে বড় পর্দার বিষয়টা ওইরকম। তারপর লাল শাড়ি মুভির টাইটেল ট্র্যাকটা আমার গাওয়া ছিল। সো সিনেমার আবেদনটাই অন্যরকম। এটা অনেক বড় একটা মাধ্যম, আর মাধ্যম যত বড় হবে, প্রচার যত বেশি হবে, মানুষ তত বেশি দেখবে। আর মানুষ যত দেখবে, একটা হয় কি, একটা গান আপনার দেখা গেল খুব কঠিন একটা গান, সেটা আমি অডিও হিসেবে যদি আমার মতো করে রিলিজ করি, দেখা গেলো 5 জন শুনলো। বাট সেটা যখন একজন জনপ্রিয় নায়কের মুখে লিপসিংয়ে গেল, তখন তারও তো কিছু ভক্ত আছে, সেটা অ্যাড হচ্ছে, তার সাথে নায়িকা আছে, তার ভক্ত আছে, তার সাথে দেখা গেল ওই সিনেমার অন্য একটা গান পছন্দ হয়েছে, সাথে এই গানটা দেখছে। সো সব কিছু মিলিয়ে এটার একটা ব্যাপারটাই অনেক বড়। সো ওই ক্যানভাসটাই বড়। তো একটা বড় ক্যানভাসে হলে ছবি আঁকতেও সুবিধা হয়, ছবিটাও বড় হয়। একটু বলতে চাই যে আপনি যাকে আপনার গানের জগতে একদম গুরু বা আপনার মেন্টর মনে করেন, বলেছেন বিভিন্ন সময়, কুমার বিশ্বজিৎ, তিনি বেশ কিছুদিন ধরেই তার পারিবারিক একটি বিপর্যয়ের কারণে অনেকটা আড়ালে আছেন। তো সেই জায়গা থেকে তার একদমই কাছের মানুষ হিসেবে আপনি কেমন আসলে এই বিষয়টা, মানে তাকে কিভাবে মিস করেন, এই যে বিষয়টা কেমন? তার সাথে আমার প্রতিদিনই কথা হয়, প্রায় কথা হয়। আর আসলে তিনি আড়াল আছেন ভুল হবে বলাটা, কারণ হচ্ছে তিনি এখন ওয়ার্ল্ড ট্যুরে বেরোচ্ছেন, অস্ট্রেলিয়া যাবেন, কানাডায় শো আছে, আমেরিকায় শো আছে। সো সব কিছু মিলিয়ে উনি আবার গানের মধ্যে আসছেন না, গানের মধ্যে সবসময়ই ছিলেন। আর বিপর্যয় তো মানুষের জীবনে হতেই পারে, সেটাকে ওভারকাম করে নেওয়ার নামই জীবন। সো তিনি, তার সাথে কথা হয়, তার সাথে আমার যোগাযোগ হয়। আমার যে কোনো গান যখনই করি আমি তাকে পাঠাই, তিনি ভুলভ্রান্তি ধরে আমাকে জানান যে এটা এরকম হলে বেটার হতো। সো আই এম ব্লেসড। আপনার মাধ্যমে, যেহেতু তাকে আমরা আসলে সচরাচর পাই না, বিশেষ করে মাধ্যমে, তো সেক্ষেত্রে আপনার মাধ্যমে একটু জানতে চাচ্ছি যে তার সন্তান দীর্ঘদিন ধরে অসুস্থ, এখন আসলে তিনি কেমন আছেন? আসলে এইটা যেহেতু আমি ওখানে আমার যাওয়া হয়নি, বাট আমি যতটুকু শুনেছি ইজ রিকভারিং। আসলে এটা যেহেতু হেড ইঞ্জুরি আছে, এটা রিকভার হতে সময় লাগে, বাট ইজ রিকভারিং, এবং আশা করা যাচ্ছে সে খুব দ্রুতই রিকভার করবে। এই প্রার্থনা আমরা করতেই পারি।